আসুন আমরা আমাদের আজকের আলোচক স্বয়ং লেখিকা আমাদের প্রিয় স্বাতী ভট্টাচার্যকে আমরা বরণ করে নেব। প্রথমেই বলি যে আমি অত্যন্ত অভিভূত যে আজকে এরকম সিরিয়াস একটা বইয়ের আলোচনার জন্য আপনারা এতজন এত আগ্রহ নিয়ে এসেছেন, এক জায়গায় হয়েছেন। আবার মানে কি বলবো, 100 বার বলা হতো গুরু মিলে লাফে লাফে শিষ্য মিলে আয়। আজকাল আমাদের মাঝে মাঝে মনে হয়, সোমাইয়া হয়তো আমার সঙ্গে একমত হবে, যে লেখক প্রকাশক মিলে লাফে লাফে, কিন্তু পাঠক মিলে আয়। ভালো পাঠক পাওয়া যে কি মানে ভাগ্যের ব্যাপার, এই বলে বোঝানো যায় না। তোমার অনেকেই বলে তোমার লেখাটা দেখেছি, কিন্তু দেখা আর লেখা পড়া দুটো যে এক কথা নয়, সেটা আমরা এই সমাজ মাধ্যমের যুগে যেন ভুলতেই বসেছি। তাই একটা বই নিয়ে আলোচনা যে একটা পরিসর তৈরি করে, আমাদের কাছে সেটা একটা ভীষণ মূল্যবান মহার্ঘ একটা পরিসর। তবু আমার একটা প্রশ্ন হচ্ছিল নিজের প্রতি, যে এটা কেন? আমরা ছেলেবেলায় বোধহয় সকলে একটা গল্প শুনেছিলাম যে একটা লোক ছিল, সে সবার হয়ে চিঠি লিখে দিত। তো একদিন তাকে বলা হয়েছিল চিঠি লিখতে, সে বলেছিল আজ লিখতে পারবো না, আমার পায়ে ব্যথা। তাহলে সবাই বললো যে পায়ে ব্যথা, তো চিঠি লিখতে পারবে না কেন? তো সে বললো তা না, আমাকে তো আবার হেঁটে গিয়ে সে লোকটার বাড়িতে চিঠিটা পড়ে দিয়ে আসতে হবে, কারণ তার হাতের লেখা এমন যে সে কেউ পড়তে পারে না। সুতরাং সে যদি চিঠি লেখে তাহলে আবার গিয়ে তাকে চিঠিটা পড়েও দিয়ে আসতে হয়। তো আমরাও যখন লেখক, আমরা বই লিখলাম, লেখার পরে বই বেরোনোর পরে সেটা তো পাঠকের জিনিস হয়ে গেল, তখন পাঠকই সেটা পড়বেন, পাঠকই আলোচনা করবেন। লেখক আবার কেন সেটা নিয়ে পাঠকের কাছে গিয়ে পৌঁছে আবার বই থেকে পাঠ করবেন? তার প্রয়োজনটা কোথায়? কেন আজ আমি আপনাদের কাছে এসেছি? দেখুন, এ বই তো ঠিক সাহিত্যের বই নয়, এটার সাহিত্য গুণ আছে কিনা সেটা আপনারা বিচার করবেন। কিন্তু এই বই যখন লেখা হয়েছে, আজকে যে শ্রমজীবী মেয়েরা যারা অপার পরিশ্রম করেও নিজের সংসার চালানোর মতো যথেষ্ট রোজগার করতে পারছেন না, এবং প্রায় যে কোনো কর্মক্ষেত্রে, সে শিক্ষিকা হোক, অধ্যাপিকা হোক, প্রোভাইস চ্যান্সেলর হোক, মেডিকেল কলেজের চিকিৎসক হোক, সেখান থেকে শুরু করে যিনি আমাদের বাড়িতে বা খাদানে যিনি কাজ করেন, তাদের প্রত্যেককে যে ধরনের অসম্মানের সম্মুখীন হতে হয় কেবলমাত্র মেয়ে বলে, এর যে বেদনা, সেই বেদনা হচ্ছে এই বইটির মূল চালিকা শক্তি। মানে যে কথাগুলো কেউ শুনতে চায় না, যে দৃশ্যগুলো কেউ দেখতে চায় না, যে সত্যগুলো থেকে সবাই মুখ ঘুরিয়ে নিতে চায়, এই বই হচ্ছে সকলের কাছে সেই দৃশ্য, সেই কথা তুলে ধরার একটা চেষ্টা। এখন এই বিষয়ে আমি আমার সাধ্যমতো পর্যবেক্ষণ করেছি, মানে দৃশ্যগুলো তুলে ধরেছি, সে বিষয়ে আমার পর্যবেক্ষণ, এবং সেটা আমাদের রাজ্যে যেমন সেরকম অন্য রাজ্যে কি হচ্ছে সেটাও দেখার চেষ্টা করেছি, এবং আমি তার নিয়ে একটু বিশ্লেষণও করেছি আমার সাধ্যমতো, যে সরকারি নীতির প্রেক্ষিতে হোক কিংবা যে সমস্ত রাজনৈতিক মতাদর্শ, সামাজিক মতাদর্শ, সেইগুলোর প্রেক্ষিতে হোক, যে কিভাবে আমরা আজকে শ্রমিকদের কথাগুলো দেখব। কিন্তু এর সবকিছুর মধ্যে, এই পুরো এক্সারসাইজটার মধ্যে দিয়ে একটা প্রশ্নর উত্তর খোঁজার একটা তাগিদ রয়েছে, এবং সেই প্রশ্নটা আমি আপনাদের কাছেও রাখতে চাই, এবং আপনাদের থেকেও আমি তার উত্তর শুনতে চাই, কারণ এর উত্তর কেউ একা খুঁজে বার করতে পারে না। সেই প্রশ্নটা হচ্ছে যে যখন আমরা আজকের দিনে দাঁড়িয়ে, এই 2026 সালে দাঁড়িয়ে, যখন আমরা শ্রমজীবী মানুষদের জন্য, বিশেষ করে শ্রমজীবী মেয়েদের জন্য ন্যায় চাইব,
সুবিচার চাইব, মর্যাদা চাইব সরকারের কাছে এবং সমাজের কাছে, যখন তা আমরা চাইব, তখন আমরা কিসের ভিত্তিতে, কোন যুক্তিতে তা চাইব? এক সময় এই প্রশ্নটার খুব সহজ উত্তর ছিল, কিসের ভিত্তিতে? আবার শ্রমিকের জন্য ন্যায় আমরা চাইব, শ্রমিকের অধিকারের ভিত্তিতে। তার যুক্তি হচ্ছে শ্রমিক মানেই তার শ্রমিকের অধিকার রয়েছে, সুতরাং আমরা সেইখান থেকে তাকে রাষ্ট্রকে দিতে হবে, সমাজকে দিতে হবে। এইটা বলা তখন এত সহজ হয়েছিল কারণ আমরা জানি যে স্বাধীনতার আগে থেকে কিন্তু শ্রমিক সংগঠনগুলোর মধ্যে বামপন্থীদের যে প্রভাব, ইনফ্লুয়েন্স, সেটা অত্যন্ত, এবং তাদের উপস্থিতি এবং তাদের প্রভাব, এই দুটোই খুব বেশি রকম ছিল। মানে অন্যান্য অনেক দলই সেখানে ছিলেন, কিন্তু ট্রেড ইউনিয়নে বামপন্থীদের বরাবরই একটা খুব সক্রিয়তা ছিল এবং তাদের মতাদর্শটা অনেকটাই কিন্তু সমাজ গ্রহণও করেছিল। আপনারা জানেন যে আজকে আমরা যেটাকে সংগঠিত ক্ষেত্র বা অর্গানাইজড সেক্টর বা ফর্মাল সেক্টর অফ ওয়ার্ক বলি, যেখানে একটা স্থায়ী চাকরি, একটা নিয়মিত বেতন, একটা পিএফ, পেনশন এগুলো পাওয়া যায়, এইগুলো কিন্তু তৈরি হয়েছিল 1890 সাল থেকে 1950 সাল এই সময়কালের মধ্যে। এবং এই সময়কালের মধ্যে যখন সরকার পর অনেকগুলো আইন তৈরি করছে, সেই আইন অনেকটাই তৈরি হচ্ছে খুব বড় বড় শ্রমিক আন্দোলন, বড় বড় শ্রমিক ধর্মঘটের পরে, তার মোকাবিলায় যখন শ্রমিকদের অধিকারগুলো প্রতিষ্ঠিত হচ্ছে, এবং তখন রাষ্ট্র দাঁড়িয়ে ঠিক করে দিচ্ছে, সরকার দাঁড়িয়ে ঠিক করে দিচ্ছে যে শ্রমিকের অধিকার কি এবং শিল্পকে কিভাবে তা দিতে হবে, এবং না দিলে আইনত কি কি শাস্তি তাকে পেতে হবে। এভাবেই কিন্তু আমাদের সংগঠিত ক্ষেত্রে মানে যা কিছু অধিকার, যার সুবিধা আমরা বহু বছর ধরে পেয়ে এসেছি, বিশেষ করে আমাদের মতো মানুষ যারা আজকে আমরা এখানে বসে আছি, সেই সব পরিবারের মানুষরা যে সুবিধাগুলো পেয়ে এসেছেন তারা কিন্তু তার ভিত্তিতেই পেয়ে এসেছেন। সুতরাং শ্রমিকের অধিকারটা তখন খুব সহজে, মানে দ্যাট ওয়াজ দ্য প্রাইম ন্যারেটিভ, সেটাই ছিল প্রধান যুক্তি, প্রধান ফ্রেম, যার মধ্যে শ্রমিকদের সম্পর্কিত যাবতীয় কথা বলা হতো। এবং আমরা এটাও জানি যে যেহেতু মার্ক্সবাদীরা তারা মনে করেন যে শ্রেণী বিভাজন আছে এবং শ্রেণী সংগ্রামটাই স্বাভাবিক, শ্রেণী সংঘাত হবে, সংগ্রাম করে যারা দরিদ্র, যারা বঞ্চিত, যাদের শোষণ করা হচ্ছে, শ্রমের উপযুক্ত মূল্য যাদের দেওয়া হচ্ছে না, তারা সংগ্রামের মাধ্যমে তা পাওয়ার চেষ্টা করবেন সরকারের কাছ থেকে, শিল্পপতিদের কাছ থেকে, পুঁজিবাদীদের কাছ থেকে। সুতরাং সেটাকে যখন আমাদের রাজ্যে দীর্ঘদিন বামফ্রন্ট সরকার ছিলেন, এই ফ্রেমটাও থাকার জন্য শ্রমিকের অধিকারের জন্য শ্রমিকের সংগঠিত হয়ে সংগ্রাম করা, এইটা একটা অ্যাকসেপ্টেড, এটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা প্রথা, একটা প্রক্রিয়া বলে মনে হয়েছিল। তাই সেই সময় কাউকে, যে সময়টা আমরা বড় হয়েছি 70-80 দশক, সে সময়ও কিসের ভিত্তিতে শ্রমিকের কথা বলবো এটা নিয়ে খুব একটা মাথা ঘামাতে হয়নি, কারণ শ্রমিকের অধিকার, জয় জওয়ান জয় কিষান, আমাদের কেন্দ্রও কিন্তু অনেকটাই সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক একটা ধারণার দ্বারা প্রভাবিত ছিল। কিন্তু ক্রমেশই আমরা দেখছি 90-এর দশকের পর থেকে যে কাজের ধরন বদলে গেল। অসংগঠিত ক্ষেত্র বরাবরই ছিল, কিন্তু এখন সেটাই বেশি ছিল, চিরকালই বেশিরভাগ নিয়োগ হয়েছে, কিন্তু নিয়মিত অস্থায়ী কাজ, নিয়মিত বেতন নয়, ছোট ছোট কারখানা, সেখানে কেই বা মালিক, কেই বা শ্রমিক, কে কার অধিকার দেখবে, এরকম একটা সিচুয়েশনে। কিন্তু এখন আমরা দেখছি যে সংগঠিত ক্ষেত্রের মধ্যেও অসংগঠিত শ্রমিক ঢুকে যাচ্ছে।
সরকারও ঠিকাদার রাখে, বড় বড় ব্র্যান্ডের কোম্পানিও ঠিকাদার রাখে, বিশাল শপিং মলও ঠিকাদার রাখে, এবং তার মধ্যে দিয়ে, ওই ঠিকাদারের মধ্যে দিয়ে শ্রমিক আপনারা জানেন নিয়োগ হচ্ছে, এবং সেই শ্রমিক যে ক ঘন্টা কাজ করছে, কত শিফট কাজ করছে, এবং সে যে কি বেতন পাচ্ছে, কি হারে, এবং কিভাবে তার বেতন কাটা হচ্ছে, কিভাবে তার ছাঁটাই করা হচ্ছে, এর কিছুই আমরা জানি না। সেই সঙ্গে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশের মতো শ্রম উদ্বৃত্ত বলে চিহ্নিত হয়ে গেছে যে রাজ্যগুলি, সেখান থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক চলে যাচ্ছে দক্ষিণের রাজ্যগুলিতে, অন্যান্য শিল্প নিবিড় রাজ্যগুলিতে। এই পরিযায়ী শ্রমিকদেরও কিন্তু শ্রমিক সংগঠনের মধ্যে আর উপস্থিতি নেই। মানে কাজের জগৎটা বদলে গেল, কিন্তু আমরা দেখেছি, এটা শ্রমিক সংগঠকরাই স্বীকার করেন যে তারা কিন্তু এই নতুন যে কাজের জগৎ, যেখানে অসংগঠিতদের প্রাধান্য, যেখানে গিগ কর্মীদের প্রাধান্য, যেখানে পরিযায়ীদের প্রাধান্য, তাদেরকে যথেষ্ট সংখ্যায় তাদের জন্য, তাদের চাহিদাকে সওয়াল করার জায়গায় আর শ্রমিক সংগঠনগুলো থাকলো না। পাশাপাশি আমার মনে হয় আপনারা এটাও একমত হবেন যে যখন থেকে আমাদের অর্থনীতি খুলে গেল, বিদেশের পুঁজি আসতে শুরু করলো, আমাদের দেশের আর্থিক বৃদ্ধি খুব দ্রুত গতিতে শুরু হলো, সেই সঙ্গে কিন্তু পুঁজিও চঞ্চল হয়ে উঠল। পুঁজি গতিশীল, শিল্প যে করছে সে যেখানে সুবিধা দেখবে সেখানেই তার শিল্পকে নিয়ে চলে যাবে। সেখানে যদি শ্রমিক অধিকার নিয়ে, শ্রমিকের প্রাপ্য নিয়ে তার উপরে খুব চাপ সৃষ্টি করা হয়, এবং সে যদি দেখে যে তার যথেষ্ট লাভ থাকছে না, তুলনায় কম টাকা দিয়ে সে অন্যত্র কাজ করাতে পারছে, তাহলে সে সেখানেই তার বিনিয়োগ নিয়ে চলে যাবে। যে চাপাচাপি করবে সে বিনিয়োগ হারাবে। এই সময় থেকে আমরা জানি যে সরকারও কিন্তু শ্রমিক সংগঠনের যে ধারায় চলছিল এই কথাবার্তা, এই মানে দরদস্তুরের যে প্রণালী, চাপ সৃষ্টির যে প্রণালী, যে লড়াকু সংগ্রামী মনোভাব, সেটার প্রতি কিছুটা অসহিষ্ণু হয়ে উঠল। সেটার প্রতি তাদের প্রশ্রয়ের মনোভাব অনেকটাই কমে গেল। শুধু তাই নয়, আমরা সংবাদ মাধ্যম থেকে লক্ষ্য করলাম যে সমাজের একটা বিশিষ্ট অংশের মানুষেরও কিন্তু, যারা তখন খুব অ্যাসপায়ার করছে, তাদেরও কিন্তু আমরা দেখলাম যে একটা অসহিষ্ণুতা তৈরি হলো, যে ধরনের শ্রম আন্দোলন কাজের ক্ষতি করে, বিনিয়োগের জন্য ঝুঁকি তৈরি করে, তার প্রতি তাদেরও একটা বিরূপ মনোভাব তৈরি হলো। ফলে শ্রমিক সংগঠন, শ্রমিক অধিকারের প্রশ্নটা আগে যত সহজে বলা যেত, এখন শ্রমজীবীর চাহিদা, শ্রমজীবীর জন্য ন্যায়, শুধুমাত্র শ্রমিক অধিকারের ভিত্তিতে তার জন্য সওয়াল করাটা অনেক কঠিন হয়ে উঠল। 90-এর দশকের মাঝামাঝি এসে আমরা কি দেখছি, যে রাষ্ট্র তখন অনেকগুলো নাগরিক অধিকার তৈরি করলো। রাষ্ট্র তখন আমরা দেখছি পর ইউপিএ প্রথম ইউপিএ সরকারের আমলে, যেটা হচ্ছে 2000 দশকের গোড়ার দিকে, তখন পরপর কি তৈরি হচ্ছে, খাদ্যের অধিকার তৈরি হচ্ছে, শিক্ষার অধিকার তৈরি হচ্ছে, এনআরইজি এর এই আইনের দ্বারা কাজের অধিকার তৈরি হচ্ছে, এবং সুশাসনের প্রতি দায়বদ্ধতা দেখানোর জন্য কিন্তু তৈরি হচ্ছে তথ্যের অধিকার। এই সবকিছু আইন করে, এমনকি সংবিধান সংশোধন করে রাষ্ট্র তৈরি করছে। তাহলে কি হচ্ছে, আমরা এভাবে জিনিসটাকে দেখতে পারি যে আগে যে
প্রাপ্যগুলো শ্রমিকদের দেওয়ার জন্য আইন চাপ সৃষ্টি করছিল শিল্পপতিদের উপরে, এখন রাষ্ট্র অনেকটাই রাজকোষের উপরে সেই দায় নিয়ে নিল। এটা আপনি মানে তোমার কাজ আমি দেব, অন্তত তোমায় একেবারে যে সময় স্টারভেশন প্রায় অনশনে মরার মতো একটা সময় এসে যায় গ্রামের মানুষের, সেখানে আমি কাজ দিয়ে তোমাকে রক্ষা করব। একই সঙ্গে ক্ষুদ্র ঋণ, মেয়েদের আমরা স্বাবলম্বী করার জন্য নানা ধরনের ঋণের পরিমাণটা অনেকখানি বাড়িয়ে দেওয়া হলো। পাশাপাশি আমরা দেখছি যে যদি বা পরিবার যথেষ্ট রোজগার করতে না পারে তাহলেও চিন্তা নেই, শিক্ষা সরকার দেবে, পুষ্টি সরকার দেবে, রেশন দিচ্ছে, মিড ডে মিল দিচ্ছে, অঙ্গনবাড়িতে খিচুড়ি দিচ্ছে, এমন নানা ধরনের ওয়েলফেয়ারকে রাখা হলো। মানে ওয়েলফেয়ার স্টেটের একটা ছবি স্পষ্ট হয়ে উঠল, যেই ওয়েলফেয়ার স্টেটের কেন্দ্রের ধারণা, কেন্দ্রের যুক্তি হচ্ছে শ্রমিকের অধিকার নয়, নাগরিকের অধিকার। সুতরাং নাগরিকের অধিকারের ভিত্তিতে তখন আমরা বলতে শুরু করলাম যে মেয়েরা স্কুল থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে, মেয়েরা কাজ পাওয়ার মতন উচ্চশিক্ষা কিংবা প্রশিক্ষণ পাচ্ছে না, মেয়েরা তখন যারা আমরা সওয়াল করছি তখন আমরা বলছি যে মেয়েরা যথেষ্ট পরিবার নিয়ন্ত্রণের পরিষেবা পাচ্ছে না, তার যদি এত বেশি সন্তান হয়ে যায় তাহলে সে কিভাবে কাজ করতে যাবে। এই ধরনের নাগরিকত্ব মানে এই যে অধিকারগুলো রাষ্ট্র তৈরি করলো এবং তার অনুযায়ী যে প্রকল্পগুলো তৈরি করলো, সংবাদ মাধ্যমের ভাষ্য তথা গোটা সমাজের যে আলোচনা সেটা ঘুরে গেল কিন্তু এই প্রকল্পগুলোর দিকে। কত টাকা তুমি দিচ্ছ, আগের বছর কত টাকা দিয়েছিলে, এবছর কত টাকা দিয়েছো, যা টাকা দিলে তার কতটা তুমি খরচ করতে পারলে। সুতরাং উন্নয়নের কথাটা এবং উন্নয়নের যে সূচকগুলো তৈরি হলো, কত মেটার্নাল মর্টালিটি, কত প্রসূতি মৃত্যু হচ্ছে, কত শিশু মৃত্যু হচ্ছে, কত স্কুলে ড্রপ আউট হচ্ছে, কত শিশু অপুষ্ট থাকছে, কত মেয়ের রক্তাল্পতা থাকছে, এই সংখ্যাগুলো তখন কিন্তু মানুষের ভালো থাকার একটা ইন্ডিকেশন হয়ে গেল। এবং আমার এ কথা বলতে লজ্জা নেই যে মিডিয়ার চোখের সামনে থেকে কাজ করে একটা মানুষ কত টাকা পাচ্ছে, কোন পরিবেশে সে কাজ করছে, সে তার সামর্থ্য অনুযায়ী সেই অনুযায়ী কাজ পাচ্ছে কিনা, এই প্রশ্নগুলো অনেকটাই শুনে। এইটাই হচ্ছে কিন্তু ডিসকোর্স বিল্ডিং, অর্থাৎ মানে কি ফ্রেমে আলোচনা হবে সেই ফ্রেমটাও কিন্তু রাজনীতি তৈরি করে দেয়। একসময় শ্রেণী সংগ্রাম ছিল সেই ফ্রেম, ক্রমশ আমরা দেখছি এই শতকের গোড়ার দিকে নাগরিক অধিকার হয়ে উঠল সেই ফ্রেম। তখন মেয়েদের প্রধানত তাদের যে অধিকার, নতুন অধিকারগুলো তৈরি হলো স্বাস্থ্য শিক্ষা ইত্যাদিতে, সেইগুলো নিয়ে আমরা কথা বলা শুরু করলাম। কিন্তু ক্রমশ আমরা এখন কি দেখছি, যদি আমরা গত 15 বছরের যে সময়কালটা আমরা পেরিয়ে এসেছি, সেখানে আমরা দেখছি যে এই অধিকারগুলো, যে শিক্ষা, স্বাস্থ্য, কোথায় শিক্ষার অধিকার? ক্লাস 8 অব্দি আপনারা সবাই জানেন যে তার নামটা লেখানো থাকছে, তারপরে কিন্তু সে কিছুই শিখছে না। শিক্ষার অধিকার হয়ে উঠেছে স্কুলের বেঞ্চে বসে থাকার অধিকার, যদি সে স্কুলে যায়। তারপর আর কি হচ্ছে আমরা জানি না। ঠিক সেই রকমই খাদ্যের অধিকার, যে খিচুড়ি দিচ্ছে তাতে যে কি প্রোটিন রয়েছে সে তারাও জানে আর আমরাও জানি। এই অধিকার ভিত্তিক যে ধারণাটা সেটা সরে গেল। নাগরিকের অধিকার ভিত্তিক ধারণা ওয়েলফেয়ার স্টেটের কেন্দ্র থেকে অনেকটাই সরে গেল, প্রায় পুরোটাই সরে গেল। তার জায়গায় এলো অনুদান, ক্যাশ ট্রান্সফার, নগদ হস্তান্তর। অর্থাৎ ক্রমশ আমরা দেখলাম
যে রাষ্ট্র বলছে যে আমি টাকা দিয়ে দিচ্ছি, তুমি বাজার থেকে কিনে নাও। কারণ আপনারা জানেন যে শিক্ষারও বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, চিকিৎসারও বেসরকারীকরণ হয়ে যাচ্ছে। আজকে অধিকাংশ মেডিকেল কলেজের সিট করে 60% এখন বেসরকারি কলেজগুলো। তো সেরকমই সরকারি স্কুলের সংখ্যা 80,000 সরকারি স্কুল 5 বছরে বন্ধ হয়ে গেছে সারা ভারতে, এবং 10% বেড়েছে হচ্ছে বেসরকারি স্কুল। তো এই যে মানে যেটা প্রোডাকশন, অল দ্য কোর্সেস অফ প্রোডাকশন, উৎপাদনশীলতা যা কিছু, সেই সবই এখন চলে যাচ্ছে বেসরকারি হাতে, সরকারের কাছে নেই। এবং সরকার মোটামুটি একটা নগদ হস্তান্তর করে দিয়ে সেটার দায়টা মিটিয়ে ফেলছে। এখানে একটা মজার গল্প বলি, যেটা আমার এই বইতেও আছে, যে একটি ধাবায় একজন লোক, এক ভদ্রলোক, তিনি খেতে গেছেন এবং বলছেন যে বাটার চিকেন খাও। দিয়েছে, তিনি খেয়ে বলছেন বাহ, তো বেশ ভালো খেতে, আপনি মুরগিকে কি খাওয়ান? তো ধাবার মালিক বলছে যে আমি খুব চাপ করে বলছি, আমি পেস্তা, বাদাম, কিশমিশ সব ভালো ভালো জিনিস খাওয়াই মুরগিদের। তা বলছে হ্যাঁ, আপনি মুরগিকে পেস্তা বাদাম খান, খাওয়াচ্ছেন? আমি ইনকাম ট্যাক্সের লোক, ওনা থেকে আপনার টাকা আসছে, দেখি সমস্ত হিসেবপত্র দাও। তো সে তো কেস খেয়ে গেল, টাকা পয়সা দিয়ে মেটালো। পরের দিন আরেক ভদ্রলোক, তিনি এসে বললেন বাটার চিকেন দেওয়া হলো, খুব ভালো, কি খাওয়ান মুরগিকে? তো মালিক তো বুঝে গেছে, বললো আমি স্যার কি খাওয়াবো, গরিব মানুষ, এই পোকা মাকড় যা পাই তাই খাই। তাতে সে ভদ্রলোক বলে হ্যাঁ, আপনি মুরগিকে পোকামাকড় খাওয়াচ্ছেন? আমি হচ্ছি হেলথ স্যানিটেশনের ইন্সপেক্টর, আপনাকে আমি এক্ষুনি ফাইন করবো। তাহলে সে আবার কেস খেয়ে গেল। তারপরের দিন আবারও এক ভদ্রলোক এসছে, আবারও বাটার চিকেন, এবং আবারও প্রশ্ন আপনি মুরগিকে কি খাওয়ান? তখন যে ধাবার মালিক বলছে দেখুন স্যার, আমি সকালবেলা সব মুরগির হাতে 20 টাকা করে ধরিয়ে দিই, ওরা ঘুরে ঘুরে যে যা পারে খেয়ে। আজকে আমাদের সরকারের সঙ্গে নাগরিকের সম্পর্কটা কিন্তু প্রায় এইরকমই হয়ে গেছে, যে তুমি কোথা থেকে কি পাবে তা আমি জানি না, আমি টাকা দিয়ে দিচ্ছি, তুমি কিন্তু নিজে চড়ে খেয়ে রাখো। এই যে স্বাস্থ্য সাথী কার্ড, আপনি ভাবুন পুরুলিয়ায় যিনি আছেন, তার সেখানে যে নার্সিং হোমে তিনি স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে যেতে পারবেন, সেই নার্সিং হোমের পরিষেবা কেমন? আমি শহর পুরুলিয়া বলছি না, আমি যদি তার মধ্যে দূর দূরান্তের ব্লক গুলো দেখেন, তাহলে প্রশ্ন উঠবে যে সেখানে তিনি কি ধরনের পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন। বা যেখানে মিড ডে মিল, যদি সেখানে এডুকেশনের কোয়ালিটি মানে যে অভিভাবক তার মনের মতো না হয়, তাহলে তিনি শুধু খাওয়ার জন্য শিশুকে সেখানে পাঠাবেন না। এটা আমরা দেখতে পাচ্ছি, প্রায়ই দেখায় যে সকালবেলা বেসরকারি স্কুলে পড়ে তারপর তারা শুধু সরকারি স্কুলে মিড ডে মিলটা খেতে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, যে কথাগুলো আমি এই বইয়ের মধ্যে বলার চেষ্টা করছি, যে মেয়েরা যখন রোজগার করতে বেরোবে তখন তো তার শিশুর দেখাশোনার কোনো একটা ব্যবস্থা দরকার। এবার ধরুন, মানে যারা আমরা রয়েছি এখানে, আমাদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যারা কিছু পয়সা দিয়ে কোনো একটি দরিদ্র মহিলাকে, শ্রমজীবী মহিলাকে আমার বাচ্চা দেখার জন্য নিয়োগ করলাম। আমি সারাদিন বেরিয়ে গেলাম, ওই মহিলা সারাদিন আমার বাচ্চাকে দেখছেন, ওই মহিলার বাচ্চাকে কে দেখছে? এই প্রশ্নটা তো আমরা করছি না। এবং করছি না বলে আমাদের অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো খিচুড়ি স্কুল হয়ে রয়ে যাচ্ছে। সেখানে সকালবেলা শুধু খিচুড়ি বিতরণ করা হচ্ছে, এবং তারপরে কিন্তু শিশুদের যে রাখা, আমি বহু জায়গায় গেছি, যত প্রান্তিক গ্রাম তত সেখানে অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো বসার অযোগ্য। শুধু প্রান্তিক কেন, কলকাতার মধ্যে অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো যদি আপনি দেখেন, আপনি মানে এক তো সেগুলো মানে বস্তির মধ্যে যা অবস্থা, সেখানে একটা টয়লেট নেই, একটা ফ্যান নেই, এবং বিপজ্জনক ভাবে সেখানে খিচুড়ি রান্না হচ্ছে। ওই ঘরে বাচ্চাদের থাকার কথা নয়।
কিন্তু যে ধরনের পরিষেবা থাকলে একটি মেয়ে কাজ করতে পারে, সেই ধরনের পরিষেবার কোনো বিনিয়োগ না করে মেয়েটির হাতে শুধু যদি টাকা ধরিয়ে দেওয়া হয়, তাহলে কি সেই মেয়েটির প্রতি ন্যায় করা হলো? তাহলে কি তাকে নিজের মর্যাদা, নিজের চাহিদা মতো, মানে তার যা শ্রম, যে পরিশ্রম সে দিচ্ছে সেই অনুযায়ী সে রোজগার করার যে ক্ষমতা, সেটাকে কোনোভাবে এনশিওর করা হলো? এখন আমরা দেখছি যে এই যে সরকার হাত তুলে নিয়েছে, তার ফলে একটা সাংঘাতিক মানে সিচুয়েশন তৈরি হয়েছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার 90টা প্রফেশন, 90টা কাজের ক্ষেত্রে একটা ন্যূনতম মজুরি বলে দেয়। যেমন ধরুন আপনাদের এখানে মুর্শিদাবাদে বিড়ি হচ্ছে একটা প্রধান, এবং বিড়িতে ন্যূনতম হচ্ছে 1000 বিড়ি যদি হয় কেউ বাঁধে, তাহলে তার 272 টাকা পাওয়ার কথা। এটা গত 5 বছর ধরে এক রয়ে গেছে। কি করে আমরা জানি না, কারণ খাবারের দাম, শুধু যদি আপনি তেলের দামই ধরেন, সর্ষের তেল, তার দাম কত গুণ বেড়ে গেছে, কিন্তু মজুরি একই রয়ে গেছে। কিন্তু সেই ন্যূনতম মজুরিও আপনারা ভালোই জানেন যে আপনাদের এখানে কেউ পায় না, কোনো ব্লকেই পায় না। আমরা কথা বলে দেখেছি যে 160 থেকে 170, 190 এই হচ্ছে মেয়েদের পাওয়ার। এবং আরো মজা হচ্ছে যে মাঝে মাঝে ত্রিপাক্ষিক বৈঠক হয়, সেখানে সরকার থাকে, শ্রমিক সংগঠনের কোনো এক নেতা থাকেন, যদিও অধিকাংশ বিড়ি শ্রমিক মহিলা, কিন্তু এই নেতারা প্রায় সবসময়ই পুরুষ হন, এবং বিড়ি মালিকরা থাকেন। তখন কথা হয় যে আমরা 220 টাকা দিতে পারি, এবং তখন যে সরকারি প্রতিনিধি থাকেন, মিনিমাম ওয়েজ ইন্সপেক্টর, তিনি বলেন আমার তাতে আপত্তি নেই। এবার ভেবে দেখুন যে সরকার ঘোষিত আইন অনুসারে তার 272 টাকা পাওয়ার কথা, সেখানে দাঁড়িয়ে বলছে আমার 220 টাকায় আপত্তি নেই। এবং মেয়েদের সঙ্গে যখন কথা বলছি, তারা অ্যাসপায়ার করছে আমাকে 220 টাকাটা তো অন্তত দিক, আমি তো এখন 170 টাকা পাচ্ছি। মানে আইনের সঙ্গে আর যা ঘটছে তার সঙ্গে বিন্দুমাত্র কোনো সিঙ্ক্রোনাইজেশন, এটা কোনো মিল নেই। এবং এটাই এখন স্বাভাবিক অবস্থা হয়ে রয়েছে। বাজারের যে সম্পর্ক, সেখানে ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য যে সরকারের একটা ভূমিকা আছে, ভেরি সিম্পলি ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা, সেটাকে প্রতিষ্ঠা করা যে সরকারের একটা কাজ, সেই স্বীকৃতি থেকে সরকার সরে এসছে। বাজারের কোনো অন্যায্যতা, বিশেষ করে যেগুলি মেয়েদের সঙ্গে হয়, সেগুলোর দিকে তাকাতে সরকার রাজি নয়। এটাই এখন প্রায় সমস্ত রাজ্যে আমরা দেখতে পাচ্ছি, কম অথবা বেশি। কিন্তু এর জন্য আমরা যে সিচুয়েশন দেখছি, সেটা অত্যন্ত উদ্বেগজনক। দেখুন, আমাদের ভারতে কখনোই সমান কাজে সমান মজুরি মেয়েরা পায়নি। এটা একটা ধারণা যেটা সংবিধানে আছে, যেটা আইনে আছে, কিন্তু ঘটনায় কখনো ঘটেনি। কিন্তু আমরা তা সত্ত্বেও জেনেও আমরা অত্যন্ত দুঃখিত হই যখন দেখি যে নির্মাণ, কনস্ট্রাকশন, সেখানে একটা মেয়ে একটা পুরুষ দুজনেই সারাদিন জোগাড়ের কাজ করছে, বরং কাজ শেষ হওয়ার পর মেয়েটা এলাকাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। তারপরেও সেই মেয়েটি ঠিক অর্ধেক পায়। ছেলেরা যদি 700 টাকা পায় আমাদের পশ্চিমবঙ্গে, মেয়েরা 350 টাকা পায়। সমুদ্রের ধারে সামুদ্রিক মাছ আসার পর মাছ শুকনো হয়, বলে শুকুনি বাছনির কাজ। ছেলেরা যদি 500 টাকা পায়, মেয়েরা 250 টাকা পায়। এমনকি পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা রাজ্য যেখানে মেয়েরা নিজেরা মাছ ধরতে যায়, সুন্দরবনে মাছ শিকার করে। এটা অন্য দক্ষিণের উপকূলের কোথাও আপনারা দেখবেন না, সেখানে মেয়েরা শুধু মাছের ব্যবসা করে। কিন্তু মেয়েরা বাঘের ভয় এবং বন দপ্তরের অফিসারদের ভয়
মানে তারা সব সময় হ্যারাস করে, জাল কেড়ে নেয়, হাঁড়ি রান্না করছে নৌকোয় হাঁড়িটা উল্টে ফেলে দিল ভাত শুদ্ধ, জরিমানা করে দেয়, নৌকো আটকে রাখে, কারণ তারা কোনোদিন লাইসেন্সের আবেদনটাই অ্যাকসেপ্ট করছে না, ফলে লাইসেন্সও হচ্ছে না, ফলে সব নৌকোই অবৈধ, সুতরাং যে কাউকে হ্যারাস করা যায়, এই হচ্ছে সিচুয়েশন। তো এই পরিস্থিতিতে যখন মেয়েদেরকে ওরা এই মানে অত হ্যারাসমেন্ট মাথায় নিয়ে পুরুষ স্ত্রী পুরুষ দুজনে গিয়ে করে আনলো, একটা ডিম ভরা কাঁকড়া 800 টাকা কেজি যদি আড়তদার একটা পুরুষকে দেয়, মেয়েটাকে দেয় একই কাঁকড়ার জন্য 400 টাকা কেজি। কেন দেয় জানেন? কারণ ও জানে যে ও মেয়েটাকে কাঁকড়াটা বিক্রি করে বাজার করে বাড়ি গিয়ে রান্না করতে হবে, ওর অপেক্ষা করার সময় নেই, ওর দূরের বাজারে যাওয়ার সময় নেই। এই জন্য পুরুষ এবং নারী দুজনে গিয়ে, স্বামী স্ত্রী দুজনে গিয়ে শিকার মাছ নিয়ে আসার পরেও পুরুষটাই যায় মাছ বিক্রি করতে আড়তদারকে, সেই টাকাটা পায় এবং মেয়েটিকে তার স্বামীর কাছে হাত পাততে হয়। এই হচ্ছে সিচুয়েশন। আমি অন্ধ্রে দেখে এলাম যে সেখানে মেয়েদের বাজারে বসার জন্য আলাদা জায়গা করে দিয়েছে, শুধু মহিলারা সেখানে, এবং তাদের জন্য কত রকম ব্যবস্থা, তাদের আইস বক্স আছে, মেয়েরা মানে সরকারও টাকা দিয়েছে, মেয়েরাও 1000 টাকা করে দিয়েছে, দিয়ে একটা সুন্দর বাথরুম করেছে, অনেক ধরনের ব্যবস্থা, মানে খুব পরিষ্কার কিন্তু মাছের বাজারটা। কিন্তু আমাদের এখানে মেয়েদের বাজারে বসার কোনো সুবিধা নেই এবং মেয়েদের কোনো মানে তারা যে মানে ওইটাই বলছি যে তারা পূর্ণ শ্রম দিচ্ছে কিন্তু শ্রমিক বলে তাদের স্বীকৃতিটা কোথাও থাকছে না। একই জিনিস চাষে হচ্ছে। ধরুন আমি কোচবিহারে একটি ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি, এরা কিন্তু কোম্পানি সম্পূর্ণ মহিলা চাষিদের কোম্পানি, মেয়েরা সেখানে শেয়ার হোল্ডার, তারা মানে সার দিচ্ছে, তারা বীজ দিচ্ছে, তারা প্রশিক্ষণ দিচ্ছে, মেয়েরা চাষ করছে, ধান হচ্ছে, কোম্পানি সেই ধান কিনছে, কিন্তু ধান কেনার টাকা ঢুকছে সব পুরুষদের অ্যাকাউন্টে। কেন না? জমিটা তো পুরুষদের, সুতরাং কৃষক বন্ধু কার্ড তো পুরুষটির নামে। আবারও মেয়েটিকে হাত পাততে হচ্ছে এবং আবারও মেয়েটি ওই সরকারি যে টাকা, ওই লক্ষ্মীর ভান্ডারের যেটা অনুদান, সেটাকেই সে নিজের একমাত্র রোজগার বলে দেখছে, বাদ বাকিটা সেই শ্রমের যে দাম সেটা সে পাচ্ছে না। কিন্তু আমরা অত্যন্ত উদ্বিগ্ন এইটা দেখে যে কোভিড এর পর থেকে মেয়েদের মানে মজুরিতে একটা সাংঘাতিক নিম্নমুখিতা এসেছে। ধরুন তাঁতের শাড়ি বুনে, প্লেন তাঁতের শাড়ি বুনে একটা মেয়ে যদি 400 টাকা পেত 2021 সালে, আজকে সেটার জন্য 200-250 টাকা পায়। জড়ি বসিয়ে একটা মেয়ে আগে যা রোজগার করতো 5 বছর আগে, এখন তার চাইতে প্রায় তার অর্ধেক পাচ্ছে। মানে আপনারা শুধু ভেবে দেখুন যে একটা শাড়ি আর একটা এনভেলপে 650 কুচি কুচি পাথর আছে, সেই পাথরগুলো আঠা দিয়ে দিয়ে সে শাড়িতে লাগাচ্ছে, এই কাজের জন্য সে পাচ্ছে 300 টাকা 400 টাকা, যেটা কোনো হিসেবে আসে না। আমরা একটা হিসেব করে দেখছি যে এই অসংগঠিত ক্ষেত্রে যে মেয়েরা শুধুমাত্র শ্রমটাই দিচ্ছে, এই সমস্ত দালাল মহাজন ঠিকাদারদের সঙ্গে কাজ করে, তাদের ঘন্টা প্রতি রোজগার 10 টাকা থেকে 25 টাকার বেশি কিছুতেই হয় না, এবং ওই টাকায় চালানো সংসার কখনো তার পক্ষে সম্ভব নয়। এই কথাগুলোই আমি এই বইতে তুলে ধরার চেষ্টা করেছি। আমার কতক্ষণ সময় আছে? তো এখন তাই আমি আমার প্রশ্নটায় ফিরে আসছি। মানে এখন নতুন শ্রমবিধি হয়েছে, কিন্তু হয়ে আমাদের মেয়েদের কি লাভ হচ্ছে? কারণ আপনারা জানেন যে অসংগঠিত ক্ষেত্রকে প্রায় সবটাই হচ্ছে শ্রমের সংজ্ঞারই বার করে রয়েছে। মানে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক বলে গণ্যই হবে না,
কেন সেটা আপনারা জানেন, যে বলেছে অন্তত 50 জন যে কারখানায় কাজ করে তার কর্মীরা হচ্ছে শ্রমিক, কিন্তু আমাদের 90% বেশি ক্ষেত্রে 10 জন 12 জন এরকম একটা কারখানা, অনেক কারখানায় 2 জন 3 জন কাজ করে, এটাই বেশি। তারপরে রয়েছে স্বনিযুক্ত মেয়েরা, যেমন হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার, যাদের কথা মুর্শিদা বলছিলেন, এরা কেউ কিন্তু শ্রমিক বলে গণ্যই হচ্ছেন না। সুতরাং একমাত্র যেটুকু পাওয়া যায় সেটা হচ্ছে সামাজিক সুরক্ষা, এছাড়া কিন্তু আর, এবং সেটাও রাজ্যের ইচ্ছার উপর নির্ভরশীল। রাজ্য যদি গৃহ পরিচারিকাদের কল্যাণ পর্ষদ করে, ওয়েলফেয়ার বোর্ড করে, রাজ্য যদি ঘোষণা করে যে আমরা গৃহ পরিচারিকাদের পেনশন, মানে 60 বছরের পরে একটা পেনশন দেব, তাহলে কিন্তু সেটা তারা পাবে। এই বোর্ড রাজস্থান করেছে, কেরল করেছে, কর্ণাটক করেছে, তেলেঙ্গানা করেছে, পশ্চিমবঙ্গ করেনি। বরং একটি মাত্র ট্রেড ইউনিয়ন ছিল গৃহ শ্রমিকদের, পশ্চিমবঙ্গ গৃহ পরিচারিকা সমিতি। 2018 সালে তারা ট্রেড ইউনিয়ন হিসেবে নথিভুক্ত হয়েছে। অন্য আরো অনেকগুলি আছে, তারা সবাই সোসাইটি বলে রেজিস্টার্ড। এই একটা ট্রেড ইউনিয়ন বলে রেজিস্টার্ড ছিল। এবছরের গোড়ায় তাদের নথিভুক্তি, তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বলেছে তোমরা গৃহ পরিচারিকা, তোমাদের আবার তো ফিক্স নিয়োগকর্তা নেই, সুতরাং তোমরা করতে পারবে না, তোমরা ট্রেড ইউনিয়ন করতে পারবে না। এই কথাটা খুব অদ্ভুত, কারণ অনেকগুলো রাজ্যে কিন্তু মেয়েদের, মহারাষ্ট্রে আছে, কর্ণাটকে আছে, মেয়েদের ডোমেস্টিক ওয়ার্কারদের ট্রেড ইউনিয়ন আছে, দিল্লিতে আছে, রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন আছে। কেন পশ্চিমবঙ্গের মেয়েরা গৃহ পরিচারিকা, যেখানে 52 লক্ষ গৃহ পরিচারিকা মেয়ে ই শ্রম পোর্টালে নাম লিখিয়েছে, গৃহ পরিচারিকা বলে তাদের প্রফেশন দেখিয়েছে, বাস্তবটা নিশ্চয়ই তার কয়েক গুণ। এবং তারা কিন্তু অনেকেই, তাদের অধিকাংশই আমরা জানি তাদের সংসারের প্রধান রোজগেরে মানুষ। সেই লোকগুলো যদি ট্রেড ইউনিয়ন করতে না পারে, সংঘবদ্ধ হতে না পারে, যদি শ্রমিকের স্বীকৃতি না পায়, তাহলে নারী শ্রমের মূল্যই বাকি, আর নারীর মর্যাদাই বাকি। অন্য অন্য রাজ্যে আমরা দেখেছি যে মেয়েরা আন্দোলন, নিজেরা আন্দোলন করে, মানে তারা কোনো রাজনৈতিক দল বা কোনো সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন নয়। খুব টিপিক্যাল ব্যাপার হচ্ছে যে ট্রেড ইউনিয়ন গুলো মেয়েদের যে প্রধান চাহিদা, যেমন হচ্ছে ক্রেশ, যেমন হচ্ছে শৌচাগার, যেমন হচ্ছে নিরাপদ যাতায়াতের একটা ব্যবস্থা, যেমন হচ্ছে একটু বিশ্রামের জায়গা, এইগুলোকে কোনো দিন ট্রেড ইউনিয়ন গুলো পাতা। আর একটা হচ্ছে যৌন হয়রানি প্রতিরোধী কমিটি, যেটা 2013 সালে আইন করে প্রত্যেকটা জায়গায় করার, কিন্তু মানে এটা বাধ্যতামূলক, এটা ইচ্ছার ব্যাপার নয়। কিন্তু আমরা মিডিয়াতেও করে দেখেছি, মানে অন্যের পরে কা কথা, মিডিয়া অর্গানাইজেশন, সংবাদপত্র, সংবাদ চ্যানেলের দফতরগুলো অবধি করে না। একটা খুব বড় সংবাদপত্র আমাদের বলেছিল এখানে সবাই ভাই ভাই বোন বোন, আমরা একটা পরিবারের মতো, আমাদের আবার এসব হয়রানি টয়রানি, এসব কমিটির কি দরকার। তো এই যখন পরিস্থিতি, পশ্চিমবঙ্গে 18,000 কলকারখানা, কোনটাতে যে আইসিসি আছে আমাদের জানা নেই, কোনটাতে যে ক্রেশ আছে আমাদের জানা নেই। কিন্তু এরও মধ্যে আমরা দেখছি যে যেখানে মেয়েরা করতে পারছে, যেমন একটা উল্লেখ করছিল মুর্শিদা, যে চেয়ারে বসা, যে কতক্ষণ তারা দাঁড়িয়ে থাকে। এবার চেয়ারে বসার জন্য কেরলে একটা আন্দোলন হয়েছে, যেটার কথা, এবং খুব সফল আন্দোলন, যেটার কথা আমি লিখেছি এই বইতে। আমি একটু আপনাদের বইটা থেকে পড়ে শোনাচ্ছি। 2010 সাল থেকে কেরলে মেয়েরা বসার জন্য চেয়ারের দাবি করতে থাকে। এই যে এরা মূলত শাড়ি বা গয়না বা এই ধরনের জিনিসের এম্পোরিয়াম যেগুলো হয়, সেগুলোতে কাজ করে। সরকারি কর্তারা মেয়েদের সঙ্গে কথা শুরু করতেই রাজি নয়। ট্রেড ইউনিয়ন ছাড়া আর কারুর সঙ্গে শ্রমিকের সুবিধে অসুবিধে নিয়ে সরকার কথা বলবে কেন? তখন মেয়েরা একটা ইউনিয়ন তৈরি করে, নাম দেয় অসংগঠিত ক্ষেত্র শ্রমিক ইউনিয়ন। তার নেতৃত্ব দেন ডিজি পালিত। ডিজি লড়াই শুরু হয়েছিল শৌচালয়ের
অধিকার আদায় এবং শৌচালয়ে যাওয়ার জন্য তাদের লড়াই করতে হয়েছিল। 2007 সালে তিনি কাজ করতেন কোচির স্ট্রিটের একটি শপিং কমপ্লেক্সের দর্জির দোকানে। একদিন বাথরুমে যাওয়ার অনুমতি চাইলে শুনতে হয় চেপে রাখতে শেখো, নাহলে কম জল খাও। ভিজি অপমানিত বোধ করেন। দীর্ঘ সময় বাথরুম ব্যবহার করতে না পারার জন্য বহু মেয়ে কিডনির অসুখ সহ নানা সমস্যায় ভুগতেন। তাদের নিয়ে তিনি পেনকুটু নামে মেয়েদের একটি সংগঠন তৈরি করে শৌচাগার দাবি করতে থাকেন। এটা ইন্টারেস্টিং, দেখুন ওরা কি আবিষ্কার করলো যে বহু ব্যবসায়িক ভবনে ট্যাঙ্ক পাস করার সময় দেখানো হয় যে প্রত্যেকটা ফ্লোরে শৌচাগার আছে, কিন্তু তারপর সেই সব জায়গাগুলো বিক্রি করে দেওয়া হয় কোনো দোকানে। ফলে 4-5 তলা বিল্ডিং এ হয়তো থাকে 2টি শৌচাগার, মেয়েদের জন্য আলাদা শৌচাগার থাকে না। অসুখের ভয়ে সেই সব নোংরা দুর্গন্ধ শৌচাগার মেয়েরা ব্যবহার করা এড়িয়ে যায়। ফলে তারা আক্রান্ত হয়ে মূত্রনালীর সংক্রমণে ক্রমশ যাচ করায় কিডনি। মেয়েদের আন্দোলনের 3 বছর পর কোচি পুরসভা বাধ্য হয় স্ট্রিটে একটি শৌচাগার তৈরি করতে। বর্তমানে কোচির সব বাণিজ্যিক ভবনের প্রতিটি তলায় মেয়েদের জন্য আলাদা শৌচাগার রয়েছে। এটা মেয়েরাই কিন্তু সম্পূর্ণ নিজেরা অরাজনৈতিক ভাবে সংগঠিত হয়ে, মানে অদলীয় রাজনীতির কথা করেছে। এবারে বসার অধিকার, যেটা ওদের ভাষায় ইরুক্কু সামারাম, সেটা যে আন্দোলনটাও কিন্তু শুরুতে সহজ হয়নি। ব্যবসায়ী সংগঠনের প্রথম প্রতিক্রিয়া ছিল বসতে চাইলে বাড়িতে গিয়ে বসে থাকো। 2014 সালে একটি বড় শোরুমের মহিলা কর্মীরা চেয়ার চেয়ে ধর্মঘট করেন। ক্রমে তা ছড়িয়ে পড়ে সারা রাজ্যে। শেষ অবধি রাজ্য সরকার আইন সংশোধন করে মেয়েদের দাবি মেনে নেয়। তারপর সংশোধনী, আর এটা হচ্ছে কেরল, তারপর সংশোধনী আনে তামিলনাড়ু 2021 সালে। সেখানে বলা হয়েছে যে 10 ঘন্টা পায়ের উপর দাঁড়িয়ে কাজ করলে ভেরিকোজ ভেন হয়, অর্থাৎ পায়ের শিরা ফুলে যায়। সেই জন্য প্রতিটা কর্মীর বসার ব্যবস্থা করতে হবে, না হলে জরিমানা হবে। মহিলা কর্মীদের ইউনিয়ন এখন নিয়মিত অভিযোগ গ্রহণ করে যে কোথায় চেয়ার দিচ্ছে না মালিকরা, কারণ আইন থেকেও যদি কাজে না লাগে তাহলে কি হবে। এটা একটা সফল উদ্যোগ যেখানে মেয়েরা তাদের নিজেদের উদ্যোগে তারা এটা করতে পেরেছে। কিন্তু আমাদের কাছে এবং আপনাদের কাছে আমার এই প্রশ্নটা থেকেই যায় যে আমরা ঠিক কি বলবো। আমরা যখন আজকে এই সিচুয়েশনে, যখন সরকার কেবল কিছু টাকা দিয়ে তার সমস্ত দায়িত্ব এড়াতে চাইছে, যখন বাজারের উৎপাদন ব্যবস্থার মধ্যে শিল্প ও শ্রমিকের সম্পর্কের মধ্যে সরকার কোনোভাবে হস্তক্ষেপ করতে রাজি হচ্ছে না। একটা ইনস্টেন্স দিচ্ছি, চা বাগানে 2015 সালে তৃণমূল সরকার এসে একটা কমিটি গঠন করেছিল, যেটা বলেছিল, তখন পুরনো কাগজ পড়ছিলাম, মলয় ঘটক বলেছিলেন যে এই কমিটি 2 বছরের মধ্যে দেবে। 2 বছর তো সময় সীমা, 3 মাসের মধ্যেও দিয়ে দিতে পারে, যে ন্যূনতম মজুরি কত হবে। আজকে 25 সাল পেরিয়ে 26 সাল চলে এলো, সে একটা সুপারিশ আজ অব্দি সে প্রসব করেনি। কেন করেনি? আজকে তাদের হচ্ছে 250 টাকা। তার কারণ ও যে বেতন কাঠামো, মানে যেভাবে লেখা আছে যে কি কি কারণে কি কি টাকা দিতে, কি কি খাতে কি কি ভাবে মজুরি নির্ধারণ হবে, সেটা মিলিয়ে যদি আজকে কেউ নির্ধারণ করতে চায় মিনিমাম 600 টাকা হবে। তাহলে ভাবুন যে যার 600 টাকা পাওয়ার কথা, সে 250 টাকার কাজ করছে, অ্যাকচুয়ালি 230 টাকা, কারণ 20 টাকা তার দৈনন্দিন কেটে নেওয়া হয় পিএফ এর জন্য, যে পিএফ কোটি কোটি টাকা বকেয়া পড়ে আছে। মেয়েগুলো চেয়ে চেয়ে মরে যায়, কিন্তু তারা পিএফ এর টাকা পায় না। অথচ যে পিএফ দেয় না তাকে জেলে পোড়ার মতো আইন সরকারের হাতে আছে। কিন্তু আপনি অসমে বা পশ্চিমবঙ্গে একটা ইনস্টেন্স দেখাতে পারবেন না যেদিন একজন মালিক একদিনের জন্য পিএফ না দেওয়ার জন্য জেল খেটেছে। এই যদি সিচুয়েশন হয়, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে
যখন মিডিয়ায় আমরা সওয়াল করব, যখন একাডেমিক হিসেবে কেউ সওয়াল করবেন তার থিসিসে, তার গবেষণায়, যখন যারা প্রশাসনে কাজ করেন তারা একটা পলিসি লিখবেন, তারা এই নানাভাবে যখন একটা ন্যারেটিভ তৈরি হবে যে কেন কিসের ভিত্তিতে শ্রমিক মেয়েদের মানে কাজের পূর্ণ মূল্য, ন্যায্য মূল্য, সমান মূল্য দেব, এবং কিসের ভিত্তিতে আমরা বলবো যে একটা হয়রানিহীন, হিংসাহীন, মর্যাদাপূর্ণ পরিবেশে মেয়েরা কাজ করবে, তার যুক্তিগুলো কি হবে। বর্তমানে আমরা খালি একটা কথা শুনছি যে মেয়েরা যত বেশি কাজে যোগ দেবে তত দেশের জিডিপি বাড়বে। এই জন্য দেখবেন লেবার ফোর্স পার্টিসিপেশন বা শ্রম শক্তিতে মেয়েদের যোগদান সেটা মানে 25%, কেন এত কম, কেন যেই হই হই বলো অমনি কেন্দ্রীয় সরকার বলছে ওটা হচ্ছে আসলে 41%। ওই 41%-এর বড় অংশটাই আসলে হচ্ছে মেয়েদের পরিবারের খেতে বা পরিবারের ব্যবসায় অবৈতনিক শ্রম, বেতনহীন শ্রম। তার কোনো টাকা মেয়েটা হাতে পায় না, এবং পৃথিবীর কোথাও এইভাবে শ্রম ক্যালকুলেট করা হয় না, মানে লেবার ফোর্স রেট, পার্টিসিপেশন রেট ক্যালকুলেট করা হয় না। এটা ভারতের বিচিত্র কন্ট্রিবিউশন। তো সে এই সমস্ত আলফাল স্ট্যাটিস্টিক্স যদি আমরা বাদ দিই, তবু আমরা বলবো যে জিডিপি বাড়বে এটা বলাও কিন্তু যথেষ্ট নয়। কারণ মেয়েদের অবৈতনিক যে শ্রম, যেটার কথা মুর্শিদা বলছিল, যে বাড়িতে যে রান্না করে তার রান্নার কোনো মূল্য নেই, ঘর কা মুরগি ডাল বরাবর, তাই তো। তো সেই যে মেয়েটি, যদি তার অর্থনীতির লোকেরা বলছেন যদি ক্যালকুলেট করি, এই বেতনহীন শ্রমের মূল্য হচ্ছে 17%, 17% আমাদের জিডিপির, which is the same as the manufacturing sector. Entire manufacturing sector যে যা উৎপাদন করে, মেয়েরা বাড়ির অবৈতনিক শ্রমে সমান মূল্য জিডিপিতে কন্ট্রিবিউট করে। এই শ্রমের ওপর সম্পূর্ণ ক্ষমতা, সম্পূর্ণ দখল হচ্ছে পরিবারের। পরিবার কি জিডিপির কথা ভেবে সেই দখল ছাড়বে? সে কোনোদিনও ছাড়বে না। মেয়েদেরকে যদি কাজে বেরোতে হয় তাহলে সরকারকে বিনিয়োগ করতে হবে ক্রেশে, শৌচাগারে, বৃদ্ধাবাসে, সুলভ পরিবহনে, ভোরবেলা এবং বেশি রাতে যাতে সে সুলভ পরিবহন পায়। তারপরে খুব সুলভ ক্যান্টিনে, যেটা আম্মা ক্যান্টিন, যেটা জয়ললিতা খুলেছিলেন, যেটা 1 টাকায় ইডলি এবং 5 টাকায় ভাত ডাল দিত, সেটার জন্য কিন্তু তামিলনাড়ুর মেয়েদের প্রচুর সাশ্রয় হয়েছে সময়, এবং দেখা গেছে যে পরিবারগুলি সঞ্চয় বেশি করছে। তো এই ধরনের ফেসিলিটিগুলোতে তাকে বিনিয়োগ করতে হবে রাষ্ট্রকে, যে কথাটা এখন কেউ সেভাবে বলছে না। তাই আমি আপনাদের জিজ্ঞেস করছি যে আমরা যদি মেয়েদের, শ্রমজীবী মেয়েদের, যে কোনো পেশায় মেয়েদের আরও বেশি যোগদান, আরও মর্যাদার সঙ্গে যোগদানের পক্ষে সওয়াল করি, যার প্রয়োজন কতখানি সেটা এই বইতে দেওয়া রয়েছে, তাদের বর্তমানে কি পরিস্থিতি সেটা এই বইতে দেওয়া রয়েছে, কিন্তু ভবিষ্যতে তাদের কি হবে সেই প্রশ্নটা আপনাদের কাছে রেখে আপনাদের ধন্যবাদ জানিয়ে, পরের পৃষ্ঠাকে ধন্যবাদ জানিয়ে, এবং রাবণ প্রকাশনা যা আমার বইটা আগ্রহের সঙ্গে ছাপার কাজে হাত দিয়েছে তাকেও ধন্যবাদ, আমাদের সোমাইয়া আক্তারকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। প্রথম আমার জীবনে প্রথম আমি পরের বাড়িতে রান্নার কাজ করতাম। হ্যালো, রান্নার কাজ করতাম। রান্নার কাজ করতে করতে লকডাউন পড়ে গেল। আমি লকডাউনে টোটো চালাতে লেগেছি। তো কেউ বলে যে এখন আসতে হবে না, বাড়িতে আসলেই করোনা হয়ে যাবে। আমি তখন ভাবলাম যে তাহলে একটা তো কিছু করতে হবে, অনেক লোন আছে, কি করে চালাবো? স্বামীরা দেখে না, আমার স্বামী তো দেখে না, তো মাতাল। তো আমাকে সংসারটা চালাতে হবে, কিভাবে চালাবো না চালাবো এই ভেবে আমি টোটো চালাতে জানতাম মেলাদিন আগে, কিন্তু আমার মায়েদের ভয় যে আমার মেয়ে টোটো চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করবে। কিন্তু সব মায়েরাই চাই যে মেয়েরা সাবধানে থাকুক, কোনো মা চায় না যে আমার মেয়ে ইয়ে হবে। তা টোটো চালাতে লাগলাম যখন লকডাউনে, পুলিশ প্রশাসন সবাই
বলেছিল যে এখন তোমরা টোটো চালাচ্ছ না, বাইরে বেরোলে করোনা হবে। আমি তখন বললাম যে দেখুন স্যার, আমাদের তো লোন টোন আছে, স্বামী দেখে না, তাই এবার কিভাবে চালাবো, আমাদের তো চালাতে হবে। তখন পুলিশ প্রশাসনও আমার দিকে সাপোর্ট করতে লাগলো, তো পাবলিকও সাপোর্ট করেছিল, কারণ নার্স দিদিরা, ডাক্তার দাদারা তখন যেতে আসতে পেত না, তারাই আমাদের হেল্প করেছে। কারণ তখন আমি যখন অকালে আমি টোটো চালাতে লেগেছিলাম, তখন আমাকে 10 টাকা ভাড়া 20 টাকা দিয়েছে, 20 টাকা ভাড়া 40 টাকা দিয়েছে। কারণ দিয়েছে যে মেয়ে হয়ে যখন রাস্তায় বেরিয়েছে, তাকে একটু আমি 2-500-1000 না পারি, 20 টাকা দিয়েও তাকে হেল্প করি। তবে সেই টাইমে তারা আমাদের হেল্প করেছে। সে সময় লকডাউনে কুত্তা ছাড়া কিছু কাজ করতে না রাস্তায়। মানুষ যাদের পরিশ্রম, যারা না গেলে তাদের কাজটা বুঝবে না, তারা মুখ ঢেকে করোনায় ওই করে তাদেরকে রাস্তাতে বেড়াতে হয়েছে। তখন কি ছিল, একটাই মহিলা ছিল টোটো, রাধারানী দাস, আমি টোটো নিয়ে বেরিয়েছিলাম। পাড়ার লোকে আমাকে আপত্তি করেছিল যে এই পাড়াতে যদি করোনা ঢোকে তোমার জন্য, তো তোমাকে বাড়িতে ঢুকতে দিব না। তখন আমিও আপত্তি করেছিলাম যে আমি যদি করোনা নিয়ে ঢুকি, বাড়িটা আমি তৈরি করেছি, তোরা কেউ তৈরি করে দিস, কারণ তোরা যদি তৈরি করে দিতি তাহলে এই বাড়িতে আমি বলতাম যে আমি ঢুকবো না। আর আমি কোনো ভাড়া বাড়িতে থাকি না, আমি রক্ত জল করে জায়গা কিনে আমি বাড়ি করেছি। করোনা হলে আমার হবে, তোদের না, যদি তোদের হবে সেদিনই আমার কোনো প্রতিবাদ করতে হবে। এইভাবে লড়াই করে করোনার সময় আমি 3 মাস লকডাউনে নিস্তব্ধ হয়ে গাড়ি চালিয়েছিলাম। তা ভগবানের ইচ্ছায় আজ 6 বছর মোটামুটি 15-20 দিন হয়ে গেল লকডাউন হওয়া, আজ পর্যন্ত করোনা বলতে কি আমার হয়নি। করোনা বলতে কি আমার এখনো পর্যন্ত হয়নি। আর আশা করি ভবিষ্যতে যতদিন চালাতে পারবো হবেও না। গাড়ি আমি নিজে লোন নিয়ে কিনেছি এবং লোনই লক্ষ্মী ভান্ডার যেমন আমাকে 12,000 টাকা দিচ্ছে, তেমনি আমার কাছ থেকে 16,000 টাকা নিচ্ছে। 12,000 টাকা যেমন দিচ্ছে, 16,000 টাকা নিচ্ছে। কারণ টোটো চালাচ্ছি, টোটোর উপর দিয়ে তো টাকা তুলছে, তাহলে টোটোর উপর দিয়ে টাকা তুললে তো 16,000 টাকা চলে যাবে। লোকের বাড়ি কাজ করলে কি হবে, চাঁদা এই ওই নিয়ে তো চলে আসে। মাস গেলে আমি 32,000 টাকা ইনকাম করেছি, বছরে আমাকে দাম করতে হচ্ছে। মানে আমি টোটো চালিয়ে ভাত খাচ্ছি, কিন্তু আমাকে বছরে 32,000 টাকা আমাকে দাম করতে হচ্ছে। যাকেই হোক, আজকে চাঁদা, আজকে টোটো, আজকে পাবলিক, আজকে ওই আমি হিসাব করে দেখেছি, এত টাকা যদি একটা মহিলা হলে 32,000 টাকা বছরে দাম করতে পারে, তাহলে মহিলা কত টাকা পাচ্ছে? ওই 12,000 টাকা। 12,000 টাকায় কি হলো মহিলা? আর যদি টোটো না চালাতে লাগতাম, তাহলে 32,000 টাকা কোথায় থেকে রান করতে পারতাম? সবাই স্বামী কি সবাইকে দেখে না। বেশিরভাগ লোকের স্বামী ছাড়া, বেশিরভাগ লোকে মানে 4 ভাগের জন্য 3 ভাগ স্বামী ছাড়া 1 ভাগের স্বামী আছে। তাহলে আর কি সবাইকে পছন্দ করে? আমি অনেক কথা বলে দিলাম, এখানে বলতে পারে ঝামেলা বেশি, আমি ঝামেলা সাথীদের লেখার গুণমুগ্ধ আর কি পাঠক ছিলাম। যখন আমি পড়ছিলাম সম্পাদকীয়তে একটার পর এক লিখছেন, আমার মনে হলো সমাজের যেগুলো আর কি সাথীদি বললেন যে আমরা যেটা দেখতে চাই না, শুনতে চাই না, বা যে বিষয়টা নিয়ে কথা বলতেও চাই না, সেই বিষয়গুলোতে একের পর এক আলো ফেলছেন আর যেন বলে চলেছেন যে এইটা এইটা এইটা, ওই দরজায় নক করার মতো। তো তখন আমার মনে হলো যে আর আমি আমাদের প্রকাশনা সংস্থা 15 বছরে, কিন্তু সেটা খুবই সামান্য বই করতে করতে এখন 125টায় দাঁড়িয়েছে। 15 বছর আগে যখন এই কাজ শুরু করেছিলাম, তখন মহিলা প্রকাশক ছিল না বাংলায়। আমরা জানি যে, আপনারাও জানেন যে ঋতু মেনন আর আমাদের উর্বশী মুদ্রালিয়া জুবান কালি ফর উইমেন করেছিলেন আমাদের নারীবাদী প্রকাশনা হিসেবে, পরে কালি ফর উইমেন পরে। তাছাড়া বাংলায় মন্দিরা করেছেন কিছু উইমেন স্টাডিজ, হিস্ট্রি এবং সাম্য। তো সেটা ছাড়া এমনিতে যে
প্রকাশনা, বাংলা প্রকাশনা নিয়ে যে একটা কর্মশালা হয়েছিল, সেখানে আমি প্রকাশক খুঁজছিলাম। সম্পাদনা অনেকে করেছেন, স্বর্ণময়ী দিদির থেকে শুরু করে প্রচুর লোক সম্পাদনায় এসেছেন মহিলারা, কিন্তু মহিলা প্রকাশক সেভাবে দেখা যায় না। তো যখন আমি শুরু করি তখন তারপর থেকে দেখলাম আস্তে আস্তে আমি ঋতু এসেছে, লাস্ট রাধা এসেছে, তারপর বাংলাদেশের প্রচুর মেয়েরা এখন কাজ করছে। প্রকাশক হিসেবে যে জেন্ডার একটা স্টিরিওটাইপ ব্যাপার থাকে যে প্রকাশক মানে পুরুষ, সেটা আস্তে আস্তে ভাঙছে। সেটা বোধহয় আমাদের প্রত্যেককে, প্রতিটি মহিলাকে, যেমন টোটো ড্রাইভার বা ক্যাবের ক্ষেত্রে, ক্যাব ড্রাইভারের ক্ষেত্রে আমরা ম্যাসকুলিন একজন পুরুষকেই আমরা ভাবি, সেটাও যেমন ভাঙছে। তো প্রতিটি জবের ক্ষেত্রে আমার মনে হয় মহিলাদের একটু বেশি আর কি তাদেরকে সেই জায়গাগুলোকে ভাঙতে ভাঙতে এগোতে হয়, ফলে অনুজরা সেই সুবিধাটা পান। যেটা আমি সাথীদিকেও আগের দিন বলছিলাম যে সাথীদি আজকে 19 শতকে লিখলে তাকে হয়তো নিজের লেখা প্রমাণ দিতে হতো, যে সব সিরিয়াস বিষয় নিয়ে তিনি লেখেন, যে এই প্রবন্ধ আদৌ তার লেখা কিনা তার মানে তথ্যাদি প্রমাণ দিতে হতো। আর এই যে আরেকটি কথা বলতে চাই যে এই প্রকাশক মানে পুরুষ, এটা এখনো রয়েছে, যার ফলে আমাকে অনেকে দাদা বলেন এখন, দাদা এই বইটা লাগবে। তো আমি প্রথম দিকে চুপচাপ ঠিক আছে, শুনতে ভুল হচ্ছে, তারপর কখনো কখনো বলেছি যে আমার কণ্ঠস্বর কি পুরুষের মতো, তখন বলেন না প্রকাশক তো তাই, মানে সেজন্য দাদা বলছেন। পাঠক এবং লেখকের মধ্যে যে সূত্র তৈরি করে সেটুকু আমি বলেছি। আর যদি কোনো এরপরেও কোনো ভুল গান লেখাতে কোনো রকম অসঙ্গতি থেকে থাকে, সেটা আমার জন্য, আমি অগ্রিম মার্জনা চাইছি। অনেক ধন্যবাদ। নিজের শহরে, নিজের জেলায় এসে কথা বলতে আমার খুবই আনন্দ হচ্ছে। সব যুদ্ধ থেমে যাবে একদিন, একদিন রণক্ষেত্র ছেয়ে যাবে ঘাসে ঘাসে, জং ধরে পড়ে রবে রাইফেল রাইফেল, ডুবে যাবে সব বোমারু। সব যুদ্ধ থেমে যাবে একদিন, একদিন রণক্ষেত্র ছেয়ে যাবে ঘাসে ঘাসে, জং ধরে পড়ে রবে রাইফেল, ডুবে যাবে সব বোমারু। সব যুদ্ধ ট্যাঙ্কের পরে করবে খেলা শিশুরা, মুক্তির আলোকে হেঁটে যাবে যুবরা। ট্যাঙ্কের পরে করবে খেলা শিশুরা, মুক্তির আলোকে হেঁটে যাবে যুবরা। সেনানীর সূত্র সমাধিতে দিয়ে যাবে ফুল, দেশপ্রেমী মানুষেরা। সব যুদ্ধ, কিন্তু আমাদের তো অনেক দূর যেতে হবে, এখানে থেমে থাকলে তো চলবে না, অনেক দূর যেতে হবে। বদ্দাস ভাস্কর রেড্ডি, বি ভাস্কর রেড্ডি, যার ভালো নাম, এটা ওনার ভালো নাম, একটা অরিজিনাল নাম তার, যে নামে আমরা তাকে চিনি, আমাদের প্রিয় বিদ্রোহী তেলুগু কবি চেরবান্দা রাজু। ওনার একটি কবিতা, এটাকে অনুবাদ করেন প্রদীপ গোস্বামী, সুর করে গেয়েছেন প্রতুল মুখোপাধ্যায়। যেতে হবে আমাদের, যেতে হবে আমাদের, যেতে হবে দূরে, বহু দূরে যেতে হবে আমাদের। বুঝে নিতে হবে আজ এই শেষ সময়, সামনে ছড়িয়ে থাকা আমাদের